নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব যেটা রেলওয়ের এনটিপিসির পরীক্ষা, আন্ডার গ্র্যাজুয়েট নয়, সামনে আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, গ্র্যাজুয়েট পরীক্ষা যেটা হয়ে গেল তার যে পরীক্ষা, যে অঙ্কের শিটগুলো রয়েছে, অর্থাৎ টোটাল 47টা শিফটে প্রশ্ন হয়েছিল। 47টা শিফটের মধ্যে প্রত্যেকটা দিনে তিনটে করে এক্সাম হয়েছিল, প্রত্যেকটা দিনে তিনটে করে শিফট হয়েছিল। টোটাল 15 দিন, আর একদিন 16 দিন ধরে এক্সাম হয়েছিল। তো সেই এক্সামের যে ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে, সেই ম্যাথের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। আজকে যেটা ডিসকাস করব 5/6/2025 শিফট থ্রির কোশ্চেন। শিফট থ্রিতে যে 30টা অঙ্কের কোশ্চেন এসেছিল সেইগুলো ডিসকাস করব। আর এই সমস্ত এক্সামের পেপারটা পুরো যদি গ্র্যাজুয়েটের যে পেপারটা ছিল, সেই গ্র্যাজুয়েটের সবগুলো শিফটের প্রশ্নগুলো মোটামুটি ওভারঅল করে পরীক্ষা দিতে যাওয়া হয়। সামনে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম রয়েছে, সেই আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাওয়া যাবে এবং সেম টাইপের কোশ্চেন থাকবে, সেম লেভেলের কোশ্চেন থাকবে। এইগুলো প্র্যাকটিস করলে অনেক উপকার হবে। আজকে আমি মিক্স কোশ্চেন সব সলভ করে দিচ্ছি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সংকল্প কম্পিটিটিভ স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ সেখানে এইগুলোর মক টেস্ট আকারে দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন টোটাল 15টা মক টেস্ট নেওয়া হবে, দুদিন ছাড়া ছাড়া। এবং এটা 3 নম্বর শিফটের যত ম্যাথ, জিআই আর জিকে প্রশ্ন ছিল সমস্তগুলো দিয়ে একটা এক্সাম মক টেস্ট নেওয়া হয়েছে। সেই মক টেস্টেরই এটা হচ্ছে অ্যানালিসিস। এরপরে মক টেস্ট 2 হবে, মক টেস্ট 3 হবে। তো আশা করি যে মক টেস্ট 1-এর এই পুরো পেপারটা, যেটা আমাদের এক্সাম গ্র্যাজুয়েটের হয়ে গেছে, সেটাই মক টেস্ট হিসেবে দিচ্ছি এবং তার অ্যানালিসিসটা হয়ে যাচ্ছে। আশা করছি যে এই ক্লাসটা দেখার পরে, এই অঙ্কগুলো করার পরে মক টেস্ট 2 যখন দিতে যাবে, সেই মক টেস্ট 2 দিতে গিয়ে অনেক কোশ্চেন কমন পাওয়া যাবে, অনেক কোশ্চেন কমন পাবে এবং করতে পারবে। ঠিক আছে? তো প্রথম দিন সেই জন্য বলে দিলাম। তো তোমরা যারা পরীক্ষা দিতে চাও, তারা আমাদের সংকল্প টেলিগ্রাম যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটারও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন করে এই মক টেস্টগুলো দিতে পারবে ডেলি বেসিসে। তারপরে কত নাম্বার পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে গুগলের একটা শিট বানিয়ে দিয়েছি, সেই গুগল শিটের মধ্যে নিজের মার্কসটাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে? তো আজকে শুরু করছি। দেখো, যে মক টেস্ট হয়ে গেছে, সবাই মক টেস্ট অনেকে দিয়েছে, অনেকে দাওনি। যারা মক টেস্ট দিয়েছো তারা এই কোশ্চেনগুলো খুব কাছ থেকে ফিল করতে পারবে, যে কি বের করতে বলেছে বা কোথা থেকে বের করতে বলেছে, কি পেরেছো কি পারোনি। তো আজকে শুরু করব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক। পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক কি বলছে? দুটো পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 10 ঘন্টাতে 7,800 লিটারের একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে। যদি তারা একসাথে খোলা হয়, তাহলে তারা 8,800 লিটারের একটি খালি ট্যাঙ্ক কত ঘন্টায় ভর্তি করবে? তাহলে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝলেই অঙ্কটা। দেখো, দুটো পাইপ রয়েছে এ আর বি, তারা 7,800 লিটারের একটা ট্যাঙ্ক ভর্তি করে, তাহলে তাদের এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। এফিসিয়েন্সি, তাদের এস, যদি বলি যে এর এফিসিয়েন্সি কত, তাহলে কিভাবে বের করব? আমরা জানি কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। তো সেক্ষেত্রে যদি এফিসিয়েন্সি বের করতে হয়, তাহলে টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে টোটাল ওয়ার্ক মানে 7,800 লিটার রয়েছে। তো সেই 7,800-কে যদি এর এফিসিয়েন্সি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? এটা ক্যালকুলেশন করতে হবে, ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, 12 ঘরের নামটা জানতে হবে। তাহলে 7 বারং 84, বেশি হয়ে যাচ্ছে, 6 বারং 72, 6 5 বারং 60, 650, 650। একই রকম ভাবে বি এর এফিসিয়েন্সি বের করতে পারবো। বিস এফিসিয়েন্সি, এফিসিয়েন্সির বাংলা হলো কর্মক্ষমতা। তাহলে একই রকম ভাবে 7,800 তাকে ভাগ করে দেবো, বি এর কতদিন সময় লাগছে? 10 দিন সময় লাগছে। তাহলে এটা কত হবে? 780। দুজনের এফিসিয়েন্সি বেরিয়ে গেল, দুজনের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার আমাকে প্রশ্নটা বলেছে 8,800 লিটারের একটা খালি ট্যাঙ্ক রয়েছে, সেই খালি এমটি ট্যাঙ্কটাকে ফিল করতে, সেই 8,800 লিটারের একটা খালি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় নেবে দুজনে মিলে একসাথে করলে? অর্থাৎ দুজনে মিলে একসাথে এ প্লাস বি এর যে টাইম, এ+বি টাইম ইজিক্যাল টু কি হবে? টাইম বের করার সূত্র কি? টাইম যদি আমরা বের করি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে টোটাল ওয়ার্ক এখানে হচ্ছে 8,800, আর এফিসিয়েন্সি হচ্ছে কত? এর এফিসিয়েন্সি 650 আর বি এর এফিসিয়েন্সি 780। তাহলে আমরা এটাকে যদি যোগ করে বিয়োগ করে দিই, ভাগ করে দিই, তাহলে উত্তর বেরিয়ে যাবে 8,800, দুটো জিরো। আর এটা যদি যোগ করি কত হবে? 0, 8 আর 5 13, 3 হাতে রইলো 1, 7 7 14, 143। তাহলে একটা জিরো একটা জিরো কেটে দিলাম। এটা দেখতে পাচ্ছি যে
এটা তো 11 8 দিয়ে চলে যাচ্ছে, 8 11 88 80, আর এটা হচ্ছে 1 আর 3 13, অর্থাৎ 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে প্রথম আর লাস্টে যে ডিজিট থাকবে তাদের যোগফলটা যদি মাঝে হয় তাহলে হবে এটা 13 দিয়ে 11 দিয়ে কাটাকুটি, তাহলে 80/13 হবে সঠিক উত্তর। এখানে কোন অপশানে রয়েছে? অপশান 4-এ রয়েছে 80/13। আশা করি বুঝতে পেরেছি এই প্রশ্নটা। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, তাহলে কি হবে 40 মিনিটের মধ্যে সমস্ত অঙ্কটা, টোটাল 28টা অঙ্ক রয়েছে, কমপ্লিট হয়ে যাবে। এরপরে একটা অঙ্ক দিয়েছে স্পিড টাইম ডিস্টেন্স থেকে, অঙ্কটা দিয়েছে কি বলছে, from a taxi stand two cabs start at a speed of 54 কিলোমিটার পার আওয়ার at an interval of 29 minutes। একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ট্যাক্সি 54 কিমি প্রতি ঘন্টা গতিতে 29 মিনিট অন্তর একই দিকে যাত্রা শুরু করেছে। এটা একই দিকে বলেছে, একই দিকে যাত্রা শুরু করেছে একটা অটো স্ট্যান্ড থেকে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে। এবার এ ম্যান কামিং ইন অপোজিট ডিরেকশন towards the taxi stand meets the cabs at an interval of 12 minutes। বলছে স্ট্যান্ডের দিকে বিপরীত দিক থেকে আসা একজন লোক 12 মিনিট অন্তর অন্তর ট্যাক্সিগুলোর সঙ্গে সাক্ষাৎ করে। এই ধরনের এই টাইপের অঙ্ক আমরা বাসের ক্ষেত্রে করেছিলাম। বাসের ক্ষেত্রে এরকম অঙ্ক রয়েছে যে একটা বাস ডিপো থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাসগুলো ছাড়ছে, অপোজিট দিক থেকে একজন ব্যক্তি হেঁটে আসছে, সে বাসগুলো কিছু সময় অন্তর অন্তর দেখছে, সেক্ষেত্রে ম্যানটির বা ওই ব্যক্তিটির গতিবেগ কত। এক্ষেত্রে সেম প্রশ্নটা দিয়েছে, শুধু বলেছে যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে। প্রথমে এটার বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে শর্টকাটটা বলবো। বেসিক কিভাবে করব, তাহলে এটা বোঝা গেছে তো। বেসিক মানে হচ্ছে, মনে করো যে 20 মিনিট কোনো একটা জায়গা থেকে ফায়ার করা হলো, প্রত্যেক ফায়ারটা 20 মিনিট পরপর 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 20 মিনিট পরপর সেই ফায়ারটা করা হচ্ছে। এবার আমরা কোনো একজন ব্যক্তি বা আমি সাপোজ নিজেকে মনে করো, সেই সাউন্ডটা 24 মিনিট পরপর শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছ। 20 মিনিট পরপর ফায়ারিং করছে, আর সেই সাউন্ডটা আমাদের কানে আসছে কত, 24 মিনিট পরপর। তাহলে এই যে মাঝে 4 মিনিট গ্যাপ, এই 4 মিনিটে কি হচ্ছে, এই 4 মিনিটে এই সাউন্ডটা বাতাসে ভেসে 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 আসছে, বাতাসে ভেসে ভেসে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে শর্টকাটটাই বলে দিচ্ছি যে এখানে বলেছে 29 মিনিটে হচ্ছে বাস ডিপো থেকে বাসগুলো ছাড়ছে বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সিগুলো ছাড়ছে, আর 12 মিনিট পরপর 12 মিনিট পরপর সেই ব্যক্তিটা দেখছে, অর্থাৎ মাঝে যে গ্যাপ কত মিনিট, মাঝে 17 মিনিট গ্যাপ। এই 17 মিনিটে কি হচ্ছে, এই 17 মিনিটে ট্যাক্সিটা ট্রাভেল করছে। তাহলে আমরা যদি বলি এদিকটা হচ্ছে ম্যান ম্যান, আর এখানে বললাম যে ক্যাবস বা ট্যাক্সি, এখানে বলেছে ক্যাবস, এদের টাইম বলে দিয়েছে। টাইমের রেশিও কি হবে, মানুষটা টাইম লাগছে কত 12 মিনিট, সেই জন্য এখানে লিখে দিলাম 12 ইস টু ক্যাবসের টাইম কত লাগছে 17 মিনিট, এখানে লিখে দিলাম 17 কোনো অসুবিধা নেই, কারোর কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে, তার টাইমের যা রেশিও হবে স্পিডের রেশিও কি হবে, তার রিভার্স হবে, কারণ টাইম আর স্পিড একে অপরের রেসিপ্রোকাল। যদি আমরা করি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। যদি ডিস্টেন্স দুজনের ক্ষেত্রে সেম থাকে তাহলে স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টাইম। সেক্ষেত্রে এরা একে অপরের ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাত। ঠিক আছে, তো সেটা আমাদের মনে রাখলেই হবে যে স্পিড যা হবে টাইম তার রিভার্স হবে, বা টাইম যা হবে স্পিডটা রিভার্স হবে। যেমন টাইম এখানে 12:17 রয়েছে, তাহলে স্পিড কি হবে 17:12। এখানে যে 54 কিলোমিটার পার আওয়ার বলেছে, এটা স্পিড, এই ইউনিটটা থেকেই বুঝতে হবে, এই যে কিলোমিটার পার আওয়ার মানে কিমি প্রতি ঘন্টা, এটা মানে স্পিডের একক। তাহলে এই 54 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই ক্যাবসের স্পিড বলেছে। আর এখানে ক্যাবসের স্পিড কত আছে, ক্যাবসের স্পিড আছে 12। তাহলে এই বলতে পারি যে 12 ইউনিট, এখানে ফ্রেশ করে লিখে করছি বোঝার সুবিধার জন্য, এই 12 ইউনিটের ভ্যালু হলো 54, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 54/12। আমাকে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান, তাহলে এই যে ম্যানের স্পিড কত, এখানে ম্যানের স্পিড হচ্ছে 17, তাহলে 17 এর ভ্যালু কত হবে 54/12 ইন্টু 17। এটাকে কাটাকুটি করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কিভাবে করব, 3 দিয়ে 6 দিয়ে করছি, 6 দুগুণে 12, 6 9 54, তাহলে এটা কত হবে 9 17 7 9 63, 3 হাতে 6, 9 আর 6 15, 153 হাফ। 153 হাফ কত হচ্ছে 7 দুগুণে 14, 1 6 দুগুণে 12, 76.5, 76.5।
76.5 হবে এটা রাইট আনসার। আশা করি এটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। এটার যদি আমরা বেসিকটা করি, বেসিক ভাবে যদি করতে চাই তাহলে কি হবে, ধরে নেবো যে লেটস ম্যান স্পিড, মানুষটার গতিবেগ হলো x কিলোমিটার/আওয়ার। বেসটা ক্লিয়ার করলে কি হবে, যদি শর্টকাটটা কোনো কারণে ভুলে যায় তাহলে শর্টকাটে করতে পারবে, শর্টকাটে করে দেওয়া যাবে। তাহলে ম্যানটার স্পিড হচ্ছে x কিলোমিটার/আওয়ার, আর রিলেটিভ স্পিড কত হবে, যখন কোনো একটা বস্তু একদিকে যাচ্ছে x কিলোমিটার/আওয়ারে আর অপোজিট দিক থেকে আরেকটা বস্তু বা একটা গাড়ি y কিলোমিটার/আওয়ারে আসছে, তখন রিলেটিভ স্পিড দুটো যোগ হয়ে যায় x+y। যখন দুটো গাড়ি বিপরীত দিক থেকে আসে তখন যোগ হয়ে যায়, আর যখন একই দিকে যাবে, অর্থাৎ এদিকে যদি যাচ্ছে x কিলোমিটার/আওয়ার, এদিকেও যাচ্ছে y কিলোমিটার/আওয়ার, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হয়, বিয়োগ হয়। এবার এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ওই স্ট্যান্ড থেকে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সিগুলো একদিকে যাচ্ছে, আর অপোজিট ডিরেকশনে, অপোজিট দিক থেকে একজন ব্যক্তি এদিকে আসছে, অর্থাৎ একে অপরের বিপরীত মুখে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে করব, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, x+54, এক্সটা হচ্ছে কি মানুষটার স্পিড, আর 54টা হচ্ছে ওই ব্যক্তিটার, ওই গাড়িটার স্পিড। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স কত, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এখানে যদি দেখি ট্যাক্সিটার স্পিড কত বলেছে, 54 কিলোমিটার/আওয়ার, আর টাইম বলেছে 29 মিনিট। তাহলে এখানে করতে হবে 54 × 29/60। মিনিটে রয়েছে, সেটাকে ঘন্টায় যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, ইজিক্যাল টু স্পিড। এক্ষেত্রে হচ্ছে এটার স্পিড কত, x+54 ইন্টু টাইম, 12 মিনিট সময় লাগছে, 12/60। এই 60 কেটে এটা কাটাকুটি করলে 29-এর সাথে 54 গুণ করতে হবে, আর 12-র সাথে x প্লাস 12-র সাথে 54, অথবা 12-র সাথে 54 কাটাকুটি করে ছোট করলে এখানে x এর যা মানটা বেরোবে সেটা হচ্ছে ওই 75 আগে যেটা বেরিয়েছিল সেই ভ্যালুটা, 76.5। ঠিক আছে, 76.5। এটা হচ্ছে এই অঙ্কটার বেসিক মেথড। নেক্সট অঙ্ক দেখি আমরা কি আছে। এই প্রশ্নটা দিয়েছে রেলের এনটিপিসি পরীক্ষা এবছর। If the selling price of a bed is 2 times of initial, then the profit is 10 times of initial. Find the initial profit %. এই প্রশ্নটা মনে হচ্ছে ঠিকঠাক তো দিয়েছে কিনা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, মনে হচ্ছে প্রশ্নটা কোনো প্রবলেম রয়েছে, কারণ এরকম অনেক প্রশ্নই পাওয়া যাবে যেগুলো ঠিকঠাক নয় এবং সময়ের অপচয় করার জন্য। ঠিক আছে, এই অঙ্কটা আমরা পরে দেখব। এই অঙ্কটার উত্তরটা মিলছে না, উত্তর আনসার ক্ষেত্রে তো 500 নিয়েছে। এরপরে 4 নম্বর একটা এইচসিএফ এলসিএম অর্থাৎ গসাগু লসাগু থেকে দিয়েছে। ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 17:6, দুটো সংখ্যার অনুপাত বলেছে 17:6, এবং তাদের লসাগু ও গসাগু এর গুণফল হচ্ছে 102, তবে লসাগু এবং গসাগুর বিপরীত ভগ্নাংশ মানে রেসিপ্রোকাল কি হবে। দেখো, এই ধরনের প্রশ্ন যত রয়েছে সমস্ত চ্যাপ্টারের, এর আগে করলাম স্পিড টাইম ডিস্টেন্স, তার আগে করলাম পাইপ অ্যান্ড সিস্টেন্স, এখন দিচ্ছে এইচসিএফ এলসিএম। এই যে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, এই প্র্যাকটিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এক্সামের জন্য। যে কোনো এক্সাম, শুধু রেল বলে নয়, রাজ্য সরকারের যে এক্সামগুলো রয়েছে, এসএসসি এক্সামগুলো রয়েছে, সমস্ত এক্সামে কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে এবং রিভিশনটা খুব ভালো হবে। তো এই ক্লাস থেকে দেখেও কিন্তু শেখা যায়। তো যদি কিছু মনে হয় যে না সত্যি ভিডিওটা ভালো হচ্ছে বা তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে মানুষের কাছে, আরো বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায়। তাহলে দুটো নাম্বারের রেশিও বলেছে 17:6, তাহলে আমি ধরে নিলাম যে একটা প্রশ্ন 17x, একটা নাম্বার হচ্ছে 17x, আর একটা নাম্বার হচ্ছে 6x। সেই দুটো নাম্বার আমরা জানি কি, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, বা দুটো নাম্বারের যে গুণফল, সেই দুটো নাম্বারের গুণফল হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম। এটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে, এইচসিএফ ইন্টু এলসিএম, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, বা সংখ্যা দুটির গুণফল ইজিক্যাল টু লসাগু ইন্টু গসাগু, এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে ফার্স্ট নাম্বার বলেছে 17x ইন্টু সেকেন্ড নাম্বার বলেছে কত, 6x, ইজিক্যাল টু এইচসিএফ অ্যান্ড এইচসিএফ কত, প্রোডাক্ট অফ এইচসিএফ এলসিএম হচ্ছে 102। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই এক্স আর এক্স যদি গুণ করি তাহলে এক্স এর স্কোয়ার ইজিক্যাল টু 102/17 × 6, 17 × 6। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে,
ছয়, 6×17 102, আর 6 কেটে গেলে হবে 1। তাহলে এক্স এর মান কত বেরোবে 1, এক্স স্কোয়ারটার দিকে চলে গেলে রুট হয়ে যাবে, এক্স এর মান হচ্ছে 1। তাহলে একটা নাম্বার কত হবে, এই নাম্বারটা কত হবে 17 × 1 17, আর এই নাম্বারটা কত হবে 6। এক্স এর মান বসিয়ে দিলাম 17 আর 6। এবার আমাদের প্রশ্ন বের করতে বলেছে দেন দ্য সাম অফ, সাম মানে হচ্ছে যোগফল। ছোট ছোট কথাগুলো রয়েছে, ছোট ছোট কথার অনেক মানে, বড় মানে ইংরেজিতে। দেন দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম, তাহলে এদের দুজনের 17 আর 6 যে রয়েছে, এদের দুজনের এইচসিএফ কত হবে, এদের দুজনের এইচসিএফ হবে, এদের মধ্যে কোনো কিছু কমন নেই, যাদের মধ্যে কোনো কিছু কমন থাকে না তাদের গসাগু হয় 1। আর এলসিএম হচ্ছে কি, এলসিএম হচ্ছে লার্জেস্ট নাম্বার দুজনের মধ্যে কমন, তা দুজনের মধ্যে লার্জেস্ট নাম্বার কত 17 আর 6, 17 আর 6 দুটোই গুণ হয়ে যাবে, 6 17 102 হবে। এবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে কি এদের যোগফল, এদের যোগফলের রেসিপ্রোকাল, যোগফলের রেসিপ্রোকাল মানে এই 1 হচ্ছে গসাগু আর 102 হচ্ছে লসাগু, তাহলে 1/1 প্লাস 1/102, এটাকে বলে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বা বাংলা হচ্ছে অনন্যক, এটাকে বলে অনন্যক। অনন্যক হচ্ছে কি, যদি বলে 2 এর অনন্যক কত তাহলে হবে 1/2, যদি x এর অনন্যক কত তাহলে হবে কি 1/x, 1/x। সেরকম 1 এর অনন্যক কত হবে 1/1, উল্টে যাবে, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উল্টে গেলে 1/1 হয়ে যাবে। 102 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উল্টে গেলে 1/102 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা লসাগু করি তাহলে 102 আর 1, 1 প্লাস 102 যোগ করলে হবে 103/102, 103/102 অপশন 3 এ রয়েছে। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। যদি কোনো সমস্যা হয় কখনো কমেন্ট সেকশনে জানাবে, সেখানে সমস্যা হলে জানাবে, আমি রিপ্লাই দিয়ে সেটা তার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং রেশিওস ইজ গ্রেটেস্ট, কোনটা সব থেকে বড়, কোন অপশনটা সব থেকে বড়। এই 21:64 মানেই কিন্তু 21/64, 21/64, 41/64। 50:59 মানে হচ্ছে কত 50/59, তো এদের গ্যাপ গুলো বের করব। আগে লিখে নিই তাহলে, এটা হচ্ছে 50/49, এটা 26/90, আর এটা 40/70। এদের গ্যাপ গুলো বের করে যদি, সবচেয়ে বড় কথা একটা জিনিস লক্ষ্য করা যাবে যে সব থেকে ছোট নিচে, নিচে যত ছোট ভ্যালু হবে তার মান সব থেকে বেশি হয়। যেমন যদি 100/20, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, 100/20 আর 100/25, এদের মধ্যে কে বড় এবং কে ছোট। যদি বলি যার নিচে যত ছোট সংখ্যা হবে সেটা সব থেকে বড় হবে। যেমন এটা যদি কাটাকুটি করি তাহলে কত হয় 5 20 100, আর এটা কাটাকুটি করলে 4 25 100, অর্থাৎ 5-এর থেকে 4 বড় আর 4 হচ্ছে ছোট, 5 বড় 4 ছোট, মানে যার নিচে যত ছোট সংখ্যা হবে সেটা সব থেকে বড় হবে। তাহলে এরকম ভাবে যদি দেখি নিচে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 59 হচ্ছে, তাহলে এটা বড় হওয়া উচিত, এটা উত্তর হওয়া উচিত বড়, কিন্তু উত্তর এটাই রয়েছে 59, 50:59। কিন্তু তার সাথে দেখতে হবে এটা কিন্তু ওপরে সেম ভ্যালু রয়েছে, অর্থাৎ এর যে নিউমারেটর, নিউমারেটরের সেম ভ্যালু রয়েছে, এখানে কিন্তু কোনোটাতে সেম ভ্যালু নেই। সুতরাং এদের গ্যাপটাও দেখতে হবে, গ্যাপটা যার কম হবে, গ্যাপটা যার কম হবে এবং নিচের যার সব থেকে ছোট হবে সে বড় হবে। তাহলে এদের যদি গ্যাপ বের করি 4 থেকে একবার দিলে 3, এটা 23 হবে এদের গ্যাপ। এদের মধ্যে গ্যাপ যদি বের করি 9 সব থেকে কম, এদের মধ্যে গ্যাপ 26 আর 90 অনেক বেশি হবে, আর এখানে গ্যাপ হবে 30। এটাও করে দিই একবারে, 10 থেকে 6 বার দিলে 4 3 6 63। তাহলে সব থেকে গ্যাপ কম হচ্ছে 50 আর 59 এর মধ্যে, এবং 50 আর 59 এর মধ্যে নিচেরটা সব থেকে ছোট রয়েছে, নিচে যত ছোট হবে এটা সব থেকে বড় হবে। সেই জন্য হুইচ অফ দ্য রেশিও ইজ গ্রেটেস্ট 50:59 হবে। এছাড়াও 41/64, 41কে 64 দিয়ে ভাগ করলে দশমিক উত্তর বেরোবে, সবগুলো দশমিক বেরোবে, দশমিকে বেরোলে কি হবে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমরা এটাকে স্মার্ট অ্যাপ্রোচে করব, মডার্ন অ্যাপ্রোচে করব। এরপরে একটা প্রশ্ন দিয়েছে জিওমেট্রি থেকে, খুব সহজ প্রশ্ন, দেখো সহজে হয়ে যাবে। AB ইজ প্যারালাল টু CD, AB আর CD প্যারালাল, এটা মনে করা হচ্ছে AB, আর এটার প্যারালাল করে একটা রশি আছে যেটা হলো CD। এবার কি বলেছে, এ ট্রান্সভার্সাল PQ ইন্টারসেক্টস AB, ট্রান্সভার্সাল মানে তির্যক, ট্রান্সভার্সাল মানে তির্যক, যেটা PQ এই ABটাকে ছেদ করবে বা ক্রস করবে, এটা মনে করলাম PQ। তাহলে এই যে পয়েন্টটা যেখানে মানে এখানে পয়েন্ট সেট করেছে সেটা হচ্ছে E,
আর এখানে যেটা পয়েন্ট করেছে সেটা হচ্ছে এফ, একে অপরকে ইন্টারসেক্ট করেছে। তারপরে কি বলেছে, অ্যাঙ্গেল পিইবি 59 ডিগ্রি। তাহলে পি কোনটা, এই যে পি, এটা পিইবি অর্থাৎ এই যে কোনটা, এই কোনটাকে বলেছে 59 ডিগ্রি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা বলেছে তাই করে দিলাম, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। জি ইজ এ পয়েন্ট বিটুইন এবি অ্যান্ড সিডি। বলছে জি একটা পয়েন্ট এবি এবং সিডির মাঝখানে, সাজ দ্যাট, মানে এই এবি আর সিডির মাঝে এমন জায়গায় পয়েন্টটা রয়েছে। তারপরে কন্ডিশনটা দিয়েছে, কি বলেছে, অ্যাঙ্গেল বিইজি 50 ডিগ্রি। বি হলো এটা, ই হলো এটা, তাহলে জি এমন জায়গায় হবে যেখানে এই বিইজি, এই যে কোনটা বিইজি কোনটা, তাহলে মনে করলাম যে এ বি আর সিডির মাঝখানে এই জায়গাটা করে আছে জি। তাহলে এইখান থেকে যদি আমরা লাইনটা ড্র করে দিই, এখান থেকে যদি লাইনটা ড্র করে দিই, তাহলে এর নাম দিয়ে দিলাম জি। তাহলে এই যে কোনটা, সেই কোনটা বলেছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, অর্থাৎ বিইজি 50, এই যে বিইজি এটা হচ্ছে 50 ডিগ্রি। এরপরে বলেছে জিএফই 33 ডিগ্রি। জিএফই, জি কোথায়, এখানে তো জি মাঝ পয়েন্টে করেছি, তাহলে এটা এফ, জিএফ ই, জিএফই এটা হচ্ছে কত, 33 ডিগ্রি, 33 ডিগ্রি। তাহলে আমাকে প্রশ্নটা করেছে হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল ইজিএফ। ইজিএফ মানে কোনটা, ইজিএফ এই কোনটা, এই কোনটা বের করতে বলেছে। এবার এই কোনটা বের করতে গেলে কি করতে হবে, আমার এই কোনটা জানতে হবে। এই কোনটা কত যদি জানতে পারি, তাহলে কি হবে, ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যোগ করে 180 থেকে বিয়োগ করে আমরা জি কোণ পেয়ে যাব। এবার এই যে এটা এখান থেকে যদি ভাবি, এই এখান থেকে পুরো এটা 180 ডিগ্রি, একটা সরল রেখার মধ্যে, একটা স্ট্রেট লাইনের মধ্যে, এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের মধ্যে একটা পয়েন্ট আছে, এটার মধ্যে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। অথবা লাইনটা এরকম ভাবে রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এই যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি, হাফ হচ্ছে 180 ডিগ্রি, এটা এখন পুরোটা করে দেবো, তখন 360 হয়ে যাবে। তাহলে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি হয়, কিন্তু এই দুটো মিলিয়ে কত হয়ে গেল, 109 ডিগ্রি। 109 ডিগ্রি হলে কত হবে, 180 ডিগ্রি থেকে 109 ডিগ্রি যদি আমরা মাইনাস করি, তাহলে এটা কত হবে, 71 ডিগ্রি, 71 ডিগ্রি, বোঝা গেছে। তাহলে এইটা কত হয়ে গেল, 71 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 71 হয়, তাহলে এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করে দিলে এটা পেয়ে যাবো, কারণ ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল জি কি করে পাবো, 180 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি প্লাস 33 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস, এটা যদি করি কত হবে, 3 আর 1 4, 7 আর 3 10, 104 ডিগ্রি, অর্থাৎ 80, 80 থেকে 4 বাদ দিলে 76, 76 ডিগ্রি অপশন এতে আছে। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট প্রশ্ন কি বলেছে, 7 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 7। কোন সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে ভাগ করার নিয়ম কি, এই যে 7, এইগুলো হচ্ছে অপশন। তো 87 কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 7 12 84, 7 12 84, কিন্তু আছে তো 87, তাহলে এটা ভাগ যাবে না। ঠিক আছে, অপশন 2 হচ্ছে, এটা 7 দিয়ে ভাগ যাবে না, কারণ আমরা জানি 7 12 84, 7 13 91, তাহলে কোনোটাই যাচ্ছে না। এবার বাকিগুলোকে 7 দিয়ে ভাগ করে সময় নষ্ট করব না, কারণ এই 7 দিয়ে ভাগ করার একটা শর্ট ট্রিক্স বা নিয়ম রয়েছে। কি রয়েছে, 894, কি করতে হয়, লাস্টের ডিজিটটাকে নিতে হয়, লাস্টের ডিজিটটাকে নিয়ে তার ডবল করবে, ডবল করে এই দুটো ডিজিট থেকে বিয়োগ করে দেবে, অর্থাৎ 89 থেকে লাস্টের ডিজিটের ডবল করলে কত হবে, 8, এটাকে মাইনাস করে দেবো, দিয়ে বিয়োগ করে দেবো, 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1, 8, 81। এই 81 কে কি 7 দিয়ে ভাগ যাবে, 81 কে 7 দিয়ে ভাগ যাবে না, 7 একে 7, 1 পড়ে থাকবে। তারপরে কত রইলো, 875। তাহলে 875 এর নিয়ম কি বললাম, একই রকম ভাবে এই লাস্টের ডিজিটটাকে ডবল করব, তাহলে 87, আগের দুটো ডিজিট কত থাকছে, 87, 87 থেকে 5-এর ডবল 10, বিয়োগ করে দেবো, তাহলে নামলো 7, 8 থেকে একবার দিলে 7, এই 7 কে কি 7 দিয়ে ভাগ যায়, 7 11 77, এইটা ভাগ চলে যাচ্ছে, অপশন সি হবে রাইট আনসার। অপশন ডিটা একবারে চেক করব, লাস্টে রয়েছে 7, 7-এর ডবল করব, 7-এর ডবল কত, 14, তাহলে শুরুতে কতগুলো নাম্বার আছে, 68, 68 থেকে আমরা 14 মাইনাস করলে কত পাবো, 8 থেকে 4 বাদ দিলে 4, এটা 54। এই 54 কে 7 দিয়ে ভাগ যায় না, 7 7 কে 49 হয়, 7 8 কে 56 হয়, কিন্তু 54 পড়ছে না, এই জন্য এটা রাইট আনসার হবে অপশন 3। তো এই 60 দিয়ে ভাগ করার নিয়ম, ভাগ ডিভিসিবিলিটি রুলসটা কিন্তু মনে রাখতে হবে, পরবর্তী এক্সামে আবার আসবে এবং খুবই ইম্পর্টেন্ট।
আগের বছর এসএসসি সিজিএল দিয়েছিল, এবছর রেল এনটিপিসি তে দিয়েছে, আগামী দিনে পুলিশের পরীক্ষা দেবে, তারপর পিএসসি পরীক্ষাগুলোতে দেবে। আমাদের সবগুলো কিন্তু করতে হবে। এটা একটা বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক দিয়েছে, অনেকে হয়তো করবে না, ছেড়ে দেবে, কিন্তু সত্যি এটা ক্যালকুলেটিভ মনে হতে পারে যে এতগুলো ডিজিট রয়েছে, একটু ক্যালকুলেটিভ অনেক শক্ত, কিন্তু দেখো করে দিচ্ছি সহজভাবেই। একটা বোট, একটা নৌকা 51 মিনিট টু গো 10.2 কিলোমিটার আপস্ট্রিম। একটি নৌকা 10.2 কিলোমিটার যেতে 51 মিনিট সময় নেয়। আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম ব্যাপারটা জানি তো। আপস্ট্রিম হচ্ছে সাপোজ নদীর মধ্যে জল স্রোতটা এদিকে বইছে, এবং তার মধ্যে যে নৌকা রয়েছে সেই নৌকাটা এই স্রোতের দিকে যাচ্ছে। তাহলে যখন স্রোতের দিকে যাবে তখন আমরা বলবো সেটাকে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূল, অনুকূল মানে যেতে সাহায্য করছে, স্রোতের অনুকূল মানে হচ্ছে ডাউনস্ট্রিম। আর একই রকম ভাবে নৌকাটা স্রোতটা এইদিকেই বইছে, মোহনার দিকে যাচ্ছে, কিন্তু নৌকাটা বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ নৌকাটাকে বিপরীত দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কি হবে সেটাকে আমরা বলবো আপস্ট্রিম। আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। প্রতিকূল কেন বলছে? কারণ নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা উল্টো দিকে যাচ্ছে, মানে হচ্ছে প্রতিকূল, একটা বাধার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, এই যখন অনুকূলে যাচ্ছে, মনে করো এই বোটের স্পিডটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার আর স্রোতের স্পিড ওয়াই কিলোমিটার পার আওয়ার, তাহলে ডাউন স্ট্রিমে যখন যাবে দুটো যোগ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের দিকে নৌকাটা যখন ভেসে ভেসে যাবে তখন তাদের দুজনের স্পিডটা যোগ হয়ে যাবে, একে অপরকে সাহায্য করছে। আবার স্রোতের বিপরীত দিকে যখন যাবে তখন আপস্ট্রিমে কি হয়, দুটো বিয়োগ হয়ে যায়। কার বিয়োগ হয়? এই নৌকার স্পিড আর স্রোতের গতিবেগ দুটোকে মাইনাস করতে হবে, কারণ আমার স্রোত যাচ্ছে একদিকে, নৌকা যাচ্ছে আরেকদিকে। এই ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের কনসেপ্টটা বুঝে গেলে কিন্তু বোসান স্ট্রিমের সমস্ত অঙ্ক হয়ে যাবে। সেরকমই বলেছে যে একটা বোট 51 মিনিট নিচ্ছে 10.2 কিলোমিটার আপস্ট্রিমে যেতে। আপস্ট্রিম মানে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ দুজনের বিয়োগ ফল হবে, দুজনের বিয়োগ হবে। আর রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্টিম ইজ 7:6। মনে এই যে বোটের স্পিড বলেছে 7, এটাকে 7x ধরে নিলাম, আর 6x ধরে নিলাম হচ্ছে ওয়াটার বা স্ট্রিমটাকে ধরে নিলাম ওয়াটার 6x। তাহলে এই 7x থেকে 6x যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাবো আমরা? আপস্ট্রিম। আপস্ট্রিম কত পাবো? 7x মাইনাস 6x ইজিক্যাল টু x, যেটা আমাকে বলে দিয়েছে কত, ওই আপস্ট্রিমে যেতে কত সময় লাগবে, 10.2 কিলোমিটার। এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড, এটা হচ্ছে x কিলোমিটার পার আওয়ার স্পিড। আর ডাউনস্ট্রিম স্পিড বের করতে বলেছে টোটাল টাইম কত, দ্য বোট টেক 17.7 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 66.3 কিলোমিটার ডাউনস্ট্রিম। ওই নৌকাটা 17.7 কিলোমিটার আপস্ট্রিমে যেতে এবং 66.3 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে কত সময় নেবে, টোটাল টাইম বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আপস্ট্রিমে বের করার নিয়ম হচ্ছে কি, আপস্ট্রিম আমাদের দুটোকে বিয়োগ করতে হয়, আর ডাউনস্ট্রিম কি করতে হয়, দুটোকে যোগ করতে হয়, এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এক্ষেত্রে কি লাগবে, বোট আর স্ট্রিম। মনে করো যে এই বোটটা হচ্ছে, এটা বোটটা 6x, তাহলে এটার ভ্যালু জানতে হবে, আর এটার ভ্যালু মানে এক্স এর মান জানতে হবে, এক্স এর মান না জানলে আমরা করতে পারবো না। তাহলে এক্ষেত্রে এক্স এর মান যে করলাম এটা হচ্ছে কি স্পিড, তাহলে স্পিড ইজিক্যাল টু কি আমরা জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত, 10.2, আর টাইম কত বলেছে, 51 মিনিট। তাহলে 51 মিনিটটাকে ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, 10.2 বাই 51, আর 60টা উপরে চলে যাবে, তাই দশমিক তুললে তলায় একটা 10 আসবে, 10-এর সাথে 0 কেটে যাবে, 51 ডবল হচ্ছে 102, 6 দুগুণে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার যেটা বেরিয়ে গেল এক্স এর মান, সেই আপস্ট্রিমটা বেরিয়ে গেল এক্স, ওই এক্স এর মান হলো 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্স এর মান যদি 12, এটা আপস্ট্রিম করে দিলাম, একই ব্যাপার, স্পিড মানে আপস্ট্রিম স্পিডের কথাই বলছি, এটা আপস্ট্রিম বলেছে ওখানে। তাহলে এই যে এক্স এর মান 12 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল, তার মানে প্রত্যেকটা আমরা বের করে নেবো। তাহলে ডাউনস্ট্রিম কত হবে, ডাউনস্ট্রিম হবে এক্স প্লাস ওয়াই, ডাউনস্ট্রিমে দুটো যোগ হয়ে যায়, এখানে এক্স প্লাস ওয়াই মানে কি বোটের স্পিড আর স্টিমের স্পিড দুটো যোগ হয়ে যাবে। তাহলে 6x প্লাস 6x, 6x প্লাস 7x কত হবে, 13x। তাহলে এটা 13x মানে 13 ইন্টু এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম 12, তাহলে এটা হয়ে গেল 156, 156
বেরিয়ে গেল কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ার। এতদূর ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার হয়েছে? বুঝে ভালো করে দেখো, কিচ্ছু করেনি, শুধু বলেছে যে বোটের স্পিড 7 আর ওয়াটারের স্পিড 6, তাহলে দুটোকে ধরে নিলাম, এটা 7x, এটা 6x। যখন এরা আপস্ট্রিমে যাবে তখন 7x মাইনাস 6x হবে, দুটো বিয়োগ হবে। আবার যখন ডাউন স্ট্রিমে যাবে তখন এদের দুটো যোগ হয়ে যাবে, তাহলে একটা হচ্ছে x আর একটা হচ্ছে 13x। এবার আমরা কি করলাম, ওই প্রথমে বলে দিয়েছে যে 10.2 কিলোমিটার আপস্ট্রিমে যেতে তার 51 মিনিট সময় লাগে, তাহলে আমাদের এখানে ডিস্টেন্স বলে দিয়েছে আর এখানে টাইম বলে দিয়েছে, তাহলে স্পিডটা বের করে নিতে পারবো। আর আপস্ট্রিম তাহলে কত, আপস্ট্রিম ডিস্টেন্স বাই টাইম বের করে আমরা 12 বের করে নিলাম, 12 বেরিয়ে গেল, মানে আপস্ট্রিমটাও 12 বেরিয়ে গেল এইটা, আর ডাউন স্ট্রিমটাও বেরিয়ে গেল 156। এবার ওটাই বলেছে যে আপস্ট্রিমে যেতে 17.7 আপস্ট্রিমে যেতে তার টাইম লাগছে কত, আর 66.3 কত সময় লাগছে। তাহলে 17.7 এটা আপস্ট্রিম রয়েছে, তাহলে আপস্ট্রিমের স্পিড কত আমাদের, আপস্ট্রিম হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 12, তাহলে এটা হবে 12 আর এটা হবে 156, 156। পুরোটা সলভ করতে লাগবে না, এটা পুরোটা সলভ করতে গেলে অনেক সময় লেগে যাবে। এটা যদি কাটাকুটি করি তাহলে কত, 12 এককে 12 তো হচ্ছেই, 12 দুগুণে 24 বেশি হয়ে যাবে, মানে 12 এককে 12, 1 পয়েন্ট সামথিং, এখানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং। আর এখানে যদি কাটাকুটি করি এটা দশমিক তুললে তলায় 10 আসবে, আর এটা 156 কত গুণ হচ্ছে, 156 156 দিয়ে আমরা যতই করি না কেন, যদি এটা যদি 3 গুণ হয়, 4 গুণ হয় 400, 5 গুণ হলে 500, 6 গুণ হলে 600, 6 যদি এটা যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 হাতে 3, 5 6 30, 4 3 33, 3 হাতে 3, 6 কে 6 3, অনেক বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে তো হবেই না, মানে 4 দিয়ে ধরো, তাহলে এটা 4 হবে, মানে 4 পয়েন্ট মানে 4 4 গুণ হচ্ছে, কিন্তু নিচে 10 আছে অর্থাৎ 0.4 হবে, তাহলে আলটিমেটলি বোঝাচ্ছে 1 তার সাথে 0.4 বা কিছু একটা অ্যাড হবে, ঠিক আছে, 1.4, সাপোজ এটাকে বলে দিলাম 1.4, আরো হবে। এবার এখানে অপশনগুলো দেখবো, 3.4 তো হবে না, 2.1 হবে না, 1.9টা একমাত্র হবে, 0.3 হবে না, তাহলে সেক্ষেত্রে ক্লোজেস্ট ভ্যালু 1.9 একমাত্র আছে, 1.4 বেরোবে ক্যালকুলেশন করে, বা 1.4 এর বেশি হবে, এখানে তো আমি পুরোটা ধরিনি, তাহলে আরো বেশি আসবে, সেক্ষেত্রে 1.9 হবে এটা রাইট আনসার। ওকে, পুরোটা সলভ করতে লাগবে না। দেখো পুরো শিফটের যে প্রশ্নগুলো সাজানো থাকে, পুরো যে মিক্স কোশ্চেন থাকে, প্রথমে ম্যাথ, জিআই, ইংলিশ, র্যান্ডম কোশ্চেন গুলো থাকে, তার মধ্যে কিছু ক্যালকুলেটিভ থাকবে, কিছু খুবই শর্টকাট এক লাইনে থাকবে, সব রকম মিলেমিশে থাকবে। যেমন এই যে প্রশ্নটা রয়েছে, এটা একটা ডিসকাউন্ট প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্নটা দিয়েছে। কি আছে, একটা আর্টিকেল রয়েছে, সেটা 1300 টাকায় কেনা হয়েছে, এর প্রাইস, ইটস প্রাইস ওয়াজ মার্ক আপ বাই 35%। 1300 টাকায় একটা বস্তু কেনা হয়েছে, এতে 35% হারে মূল্য বাড়িয়ে তারপর চিহ্নিত মূল্যে 20% বিক্রি করা হয়েছে, ঠিক আছে। এই 1300 টাকায় একটা বস্তু কেনা হয়েছে, কিনে তার মধ্যে 35% দাম বাড়ানো হয়েছে, 35% দাম বাড়িয়ে তার উপরে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, ছোট্ট ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে ওইটা এত টাকায় বিক্রি হবে, এবং তার উপরে ওই ওই যে প্রিন্টিং ওর মধ্যে লেখা হলো, তার উপরে 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে, তাহলে তার কত শতাংশ লাভ হচ্ছে। এটা দুটো করবো, বেসিক মেথডে করবো, রেশিও মেথডেও করবো। রেশিও মেথডে করলেই 1300-র কোনো কাজে লাগবে না এখানে, ঠিক আছে। বেসিকটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে সে 1300 টাকা দিয়ে কিনেছে আর 35% মার্ক প্রাইস করেছে এর উপরে, তাহলে মার্ক প্রাইস কত, 1300 টাকার তো দাম দিয়ে কিনেছে, তার উপরে সে 35% বাড়িয়ে লিখেছে, 35% বাড়িয়ে লিখেছে মানে 135/100, 35% বেশি করবে তাহলে অবশ্যই 100 সাথে 35 যোগ হবে সবসময়, তাহলে 135/100 যদি করি, এটা এটা যদি কাটাকুটি হয়ে যাবে, তাহলে এটা যদি 5 13 13-র সাথে গুণ হবে, মোট 13-র সাথে 135 গুণ হলে কত হবে, 5 13 65, 5 হাতে 6, 3 13 39, 39 আর 6 হচ্ছে 45-এর 5 হাতে 4, 3 13 13 13 আর 5 18, 1855, 1855, 5 13 65, 5 হাতে 6, 3 13 39, 45 5, 13 13 17, 17.1755, বোঝা গেল, ক্লিয়ার। এবার কি বলেছে, দেয়ার আফটার ইট ওয়াজ সোল্ড অ্যাট ডিসকাউন্ট 20% অন দ্য মার্ক প্রাইস, এর উপরে 20% ডিসকাউন্ট দিল,
তাহলে ডিসকাউন্ট দিলে কিসের কি করবে সে, এই মার্ক প্রাইসটার উপর ডিসকাউন্ট দিচ্ছে, মানে কোথাও একটা কেনাকাটি করতে গেছো মার্ক প্রাইস, ওর মধ্যে প্রিন্টিং প্রাইস রয়েছে 1755 টাকা, বলছে 20% ছাড়, 20% ছাড়, তাহলে 20% যদি ছাড় দেয় তাহলে সে বিক্রি করবে, সেলিং প্রাইস কত হবে 1755-এর ওপর 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সে 80%-এ বিক্রি করবে, 80/100। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অন দ্য ট্রানজাকশন, পার্সেন্টেজ প্রফিট কত, তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা কাটাকুটি করি 0 0 আর এটা 5 8 40, লাস্টে 0 কেটে যাবে, 5 8 40, 44 4, হাতে 4, 7 8 56, 60, 8 1 8, 8 8 14, 8 8 14, আরেকবার করি, 5 8 40 0, হাতে 4, 5 8 40, 8 4 44, 4, হাতে 4, 7 8 56, 8 4 60, 0, হাতে 6, 8 1 6, 8 14। এবার হচ্ছে পুরো লেনদেনের উপর কত লাভ হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কি করে বের করব, প্রফিট পার্সেন্টেজ হলো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে এখানে সেলিং প্রাইস কত বেরিয়েছে 1404, আর কস্ট প্রাইস কত, কেনা দাম কত, কেনা দাম হচ্ছে বলে দিয়েছে 1300, তাহলে এখানে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, এটা হলো প্রফিট পার্সেন্ট বের করার নিয়ম, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, তাহলে নিচে কত করতে হবে 1300 ইন্টু 100, তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 1400 থেকে 1300 বাদ দিলে হবে 104, 104 বাই 1300 ইন্টু 100, তাহলে এটা যদি দুটো শূন্য কাটাকুটি হয়ে যায়, 13 ঘরের নামটা 8, 3 8 24, 8 13 104, 8% হবে এটা রাইট আনসার, 8% হবে এটা রাইট আনসার, বুঝতে পেরেছো? দেখো এটাকে আমি রেশিও মেথডে বলে দিচ্ছি, রেশিও মেথডে কিভাবে করব, প্রথমে হচ্ছে 35% মার্ক প্রাইস, এখানে করছি 35%টাকে আমরা ভগ্নাংশে আমাকে রেশিওতে নিয়ে আসবো, মানে 35/100, এটাকে যদি কাটাকুটি করি কত হবে 5 7 35, 5 20 100, অর্থাৎ কস্ট প্রাইস যদি 20 হয় তাহলে মার্ক প্রাইস কত হবে, মার্ক প্রাইস হবে 27, কারণ যা কস্ট প্রাইস যেটা কেনা মূল্য তার উপরে মার্ক প্রাইসটা বাড়িয়ে লেখা হয়, তাহলে 35% যদি মার্ক প্রাইস বাড়িয়ে লেখা হয় তাহলে 7/20, তার মানে এই 20 হচ্ছে সিপি, আর এই হচ্ছে 7 হচ্ছে প্লাস কি হচ্ছে বাড়িয়ে লিখছে, সেই জন্য 20 সাথে 7 হচ্ছে মার্ক প্রাইস। এরপরে ডিসকাউন্ট দিয়েছে কত পার্সেন্ট, 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 20% মানে কত, 20% মানে হলো 1/5, তাহলে 5 যদি তার 20% ডিসকাউন্ট কিসের উপর দেয়, সবসময় মার্ক প্রাইসের উপর দেয়, 5 যদি তার মার্ক প্রাইস হয় তাহলে 1 হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে সে বিক্রি সেলিং প্রাইস কত হবে 1, 5 যদি তার মার্ক প্রাইস হয় তাহলে তার সেলিং প্রাইস কত হবে, 5 যদি মার্ক প্রাইস হয় সেলিং প্রাইস হবে 1 টাকা কম 4, যদি 5 যদি মার্ক প্রাইস হয় তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে সে 4 টাকায় বিক্রি করছে, ওকে। তাহলে এটা দিয়ে ফিল করতে হয়, সবসময় রেশিওতে নিয়ম কি 27 রয়েছে এটা 27 দিয়ে ভর্তি করবে, এটা 5 রয়েছে এটা লাস্টে 5 দিয়ে ভর্তি করবে, তাহলে আমরা সেটাকে কি করবো, এটাকে গুণ করে দেবো। এক্ষেত্রে আমার প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, প্রফিট পার্সেন্টের জন্য কস্ট প্রাইস লাগবে আর সেলিং প্রাইস লাগবে, এক্ষেত্রে মার্ক প্রাইসের কোনো দরকারই নেই, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে 5 20 100, আর মার্ক সেলিং প্রাইস কত হচ্ছে 4 7 28 8, হাতে 2, 4 2 10, 108, তাহলে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস কত বেশি, 8 বেশি, 8 বেশি, তার মানে ওই 8% হবে উত্তর, 8 বেশি মানে 8% হবে উত্তর, অ্যাকচুয়ালি এটা কি হয় না 8 কতর মধ্যে 8/100 ইন্টু 100 করলে সেই 8%ই বেরোবে, মানে 108 মাইনাস 100/100 ইন্টু 100, তাহলে এটা 100 থেকে 108 বেশি মানে 8%, যেটা অপশানে আছে সেটা হবে রাইট আনসার, এটা হচ্ছে রেশিও মেথড। এরপরে নেক্সট, একটি অর্থ 5 বছরের সাধারণ সুদে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সব পরীক্ষাতেই আসে, এটা পিএসসি আমাদের ক্লার্কশিপের এক্সামে, মিসলেনিয়াস এক্সামে, সব এক্সামেই এসেছিল। তো অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, পার ইয়ার উইল সাম অফ মানে ডাবল বলেছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে আর ইজিক্যাল টু বলেছিলাম n মাইনাস 1/t ইন্টু 100, আর ইজিক্যাল টু n মাইনাস 1/t 100, যখনই বের করতে দেবে এই ফর্মুলাটা আমরা ইউজ করে দেবো,
হয়ে যাবে। এন মানে কত, দ্বিগুণ বলেছে, তাহলে এটা 2 হবে, 2 - 1 বাই টাইম বলেছে 5 বছর ইন্টু 100, তাহলে 2 থেকে একবার দিলে হবে 1 ইন্টু বাই 5 ইন্টু 100, এটা কাটাকুটি করলে 20, অর্থাৎ 20% হবে এটার রাইট অ্যান্সার, 20%। তো এটা ভার্বালি করতে পারবে, n-1/t মানে যত গুণ বলবে তার থেকে 1 কম দেবো, যদি 3 গুণ বলে তা 3 থেকে 1 বিয়োগ করবে 2, তাহলে 2/5 ইন্টু 100। একই রকম ভাবে 2 গুণ বলেছে, তাহলে 2 থেকে একবার দিলে 1/5 ইন্টু 100। এটা হচ্ছে আর পার্সেন্টেজ বের করার। একই রকম ভাবে যদি টি বের করতে বলে তাহলে সেক্ষেত্রেও হবে n-1/r ইন্টু 100। t ইজিক্যাল টু n-1/100। আবার r যদি বের করতে বলে r ইজিক্যাল টু n-1/t ইন্টু 100। এসআইয়ের টাইম আর রেট অফ ইন্টারেস্ট দুটোই বেরিয়ে যাবে এই ফর্মুলাতে। সিম্পলিফাই, সরল করুন, এটা একটা সরল দিয়ে দিয়েছে, কি করতে হবে, এই 9 আর 2 হচ্ছে কত, 11, 9 আর 2 হচ্ছে 11। এবার 8 - 11 তো আগে হবে না, আমার বদমাস রুলস অনুযায়ী মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, মানে বদমাস বদমাস পুরোটা লিখে দিই। ফর্মুলা আমাদের যেটা হয় BODMAS, এই বি ফর ব্র্যাকেট অফ, ডি দিয়ে হচ্ছে ডিভিশন, এম দিয়ে হচ্ছে কি, এম দিয়ে হলো মাল্টিপ্লিকেশন, এ মানে এ দিয়ে অ্যাডিশন যোগ করতে হয়, আর এস দিয়ে সাবট্রাকশন। সবার আগে ভাগ করতে হয়, তারপরে গুণ করতে হয়, তারপর যোগ করতে হয়, তারপর বিয়োগ করতে হয়। এটা এই ও মানে হচ্ছে অফ, অফের গুণ করতে হয়, মানে অফ মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা, ব্র্যাকেটের মাঝে। এটা হচ্ছে বি মানে হচ্ছে ব্র্যাকেট, বি মানে হলো ব্র্যাকেট। আর এর আগে আরেকটা কথা আমি অ্যাড করতে পারি, ভি বডমাস, ভি মানে হচ্ছে ভার্নাকুলার, বা ভার্নাকুলার মানে কি, ভার্নাকুলার মানে হলো, মনে করো এদের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে, এই এদের মাথায় বার দিয়ে দিল, এরকম ভাবে এদের মাথায় বার দিয়ে দিল, তো এদের মাথায় বার দেওয়া মানে সেটা কি হলো, ওই ওটাকে বলে ভার্নাকুলার। তো সেটার কাজ আগে করতে হবে, আগে ভার্নাকুলার কাজ করতে হবে, তারপর ব্র্যাকেটের কাজ হবে, অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। সেই অনুযায়ী 9 আর 2 হচ্ছে 11, এই ব্র্যাকেটের কাজ আগে হবে, এই যে ব্র্যাকেট ব্র্যাকেট আছে এই জন্য সবসময় ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সবসময় আগে ফার্স্ট ব্র্যাকেট করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে 9 আর 2 11 হলো। এবার 8 - 11 তো হবে না, কারণ আমার নিয়ম অনুযায়ী আগে কি হবে, যোগ হবে, তাহলে 8 আর 5 13, এক্ষেত্রে 8 আর 5 13 করতে হবে, 13। সেই 13 থেকে 11 আমরা বিয়োগ করবো, 13 - 11 কত হবে, 2, তাহলে এক্ষেত্রে 7 + 7 - 2, তাহলে 7 + 7 কত হয়ে গেল, 14, 14 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে, 12। তাহলে এবার 8/4 ইন্টু, এই যে ইন্টুটা এখানে এলো, এই 14 থেকে 2 বাদ দিলে হবে 12, তাহলে এটা যদি কাটাকুটি করি 3, তাহলে এটা হয়ে গেল 3 × 8 = 24। এবার এখানে একটা ভাগ রয়েছে, তাহলে 144, এই ব্র্যাকেটের কাজ হয়ে গেল পুরো কমপ্লিট। 144 ভাগ কত রয়েছে, 24, তাহলে 144 ভাগ, ভাগ মানে নিচে 24, 24টাকে আমি লিখতে পারি 12 × 2, 24 মানে হচ্ছে 12 দুগুণে 24, তাহলে এটা 12 12 144, আর এটা 6 দুগুণে 12, তাহলে এটা রাইট আনসার হবে 6, অপশন সি, অপশন 3 হবে রাইট আনসার। বুঝতে পেরেছো? এরপরে নেক্সট অঙ্ক 12 নম্বর, the length of a vertical rod and its shadow are in the ratio of 2:√12, 2:√12, find the angle of elevation of the sun। angle of elevation মানে সাপোজ এরকম একটা টাওয়ার রয়েছে, তুমি মনে করো যে বাড়ির ছাদে রয়েছে, বাড়ির ছাদ থেকে এই নিচে কোনো একটা জায়গা, রাস্তার কোনো একটা পয়েন্ট বা কোনো কিছু তুমি ওপর থেকে নিচ পর্যন্ত দেখছো, এই যে নিচ থেকে দেখছো, এই নিচ থেকে দেখাটাকে বলে অ্যাঙ্গেল অফ, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, বা বাংলায় হচ্ছে কি, অবনতি কোণ, বাংলায় হচ্ছে অবনতি কোণ। ছাদের ছাদের মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে, বা কোনো ব্রিজ, গঙ্গার উপরে বা কোনো একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছো, সেই ব্রিজ থেকে নিচের যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। আমরা নিচের দিকে তাকিয়ে দেখি, ঠিক আছে। আবার নিচ থেকে যদি আমরা উপর দিকে দেখি, কোনো নারকেল গাছের চূড়া বা কোনো কাঁঠাল গাছের চূড়া বা যে কোনো গাছ বা কোনো ব্রিজের ওপরটা যদি দেখি, বা আকাশের দিকে কোনো পাখি উড়ে যাচ্ছে সেটা দেখি, বা এরোপ্লেন উড়ে যাচ্ছে সেটা যদি দেখি, তাহলে সেটা হবে উন্নতি কোণ। সেটা কিভাবে হবে, এই যে এখান থেকে যে কোণটা উৎপন্ন হবে এই উপরের দিকে, সেটাকে আমরা বলছি থিটা, এটাকে বলে উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেশন বা উন্নতি কোণ।
ঠিক আছে। ওপর থেকে যেটা আমরা দেখবো সেটাকে বলে ডিপ্রেশন বা অবনতি কোণ, আর নিচ থেকে যেটা দেখবো সেটাকে বলে এলিভেশন বা উন্নতি কোণ বাংলায়। এক্ষেত্রে আমার প্রশ্নটা বলেছে কি, এরকম একটা, এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে কোন একটা ভার্টিক্যাল রড আছে, সেই রডের একটা ছায়া পড়েছে এরকম ভাবে। এটা মনে করো সেই রডটা, এইটা হচ্ছে সেই রডটা, সেই রডের ছায়াটা কোথায় পড়েছে, সূর্যের আলো এই মাথার উপরে সূর্যের আলো পড়ার জন্য ছায়াটা এখানে গিয়ে পড়েছে। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এই কোণটা কত, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি হবে, ওপর দিকে যেটা দেখবে, ওপর দিকে দেখছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে ওটা রেশিও কত বলেছে, এটা হচ্ছে যদি 2 হয় এটা হবে √12, এটা হচ্ছে √12। তাহলে এটাকে আমরা কি করি, 2:√12 বলে দিয়েছে, কাটাকুটি করে নেবো, 2 এখানে করে নিই, 2:√12। তাহলে 2:√12টাকে কি লিখতে পারি, 4 × 3, 3×4 = 12। তাহলে 2:4-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে এলো, আর √3, 4-এর জন্য একটা 2 বেরিয়ে, তাহলে 2 2 যদি কাটাকুটি করে নিই তাহলে আমরা পাবো 1:√3। তার মানে এটা কত হয়ে গেল, এইটা হয়ে গেল হচ্ছে 1, এটা হয়ে গেল 1, আর এটা হয়ে গেল √3, এটা হয়ে গেল √3। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়ম অনুযায়ী কি, সবসময়তে এটা যদি 30 ডিগ্রি কোণ হয় তার সামনের কোণটা সবসময় 1 হবে, বা এখানে যদি √3 থাকে, √3-এর পাশে সবসময় 30 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। আর এটার সামনে কত হবে, 60 ডিগ্রি, এটার সামনে হবে 60 ডিগ্রি, আর এটা সবসময় 90 ডিগ্রি হয়, আর এটার সামনে হবে কত, 1:√3 হলে এটা 2 হবে। ঠিক সেরকম আমরা উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে যেটা বলেছে, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, এই কোণটা সবসময়, এটা যদি √3 হয় এই কোণটা সবসময় 30 ডিগ্রি হবে। ওকে, এটা কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু সহজভাবে রিভিশন করিয়ে দিচ্ছি, দেখো যাদের নতুন তারা শিখে নাও, আর যারা পুরনো তারা হচ্ছে রিভিশন হয়ে যাবে, আগে যদি কোথাও শিখে গিয়ে থাকো সুবিধা হবে। এরকম 3টে ট্রায়াঙ্গেল আছে, সেই 3টে ট্রায়াঙ্গেল আমাদের মনে রাখার নিয়ম হচ্ছে, যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রির সামনের কোণটা সবসময় 1 হবে, এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে 60 আর 30 হবে কত, 90 ডিগ্রি। তাহলে 30-এর সামনের কোণ যদি 1 হয়, 60-এর সামনের কোণ কত হবে, √3, আর এটার সামনে কত হবে, 2 সবসময়তে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা এটা 90 ডিগ্রি রয়েছে, এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে, এটা হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রির সামনের কোণ কত হবে, 60 ডিগ্রির সামনের কোণ হবে √3, আর 30 ডিগ্রির সামনের কোণ হবে সবসময় 1, অর্থাৎ এই 30-এর পাশেই থাকবে √3, 30-এর পাশেই থাকবে √3, আর এটার মান হবে কত, 2। এটা কি করে হচ্ছে, √12 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে। আর একটা রয়েছে, এটার মান তো 90 ডিগ্রি, আর এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কত হবে, 45 ডিগ্রির সামনে হবে 1, এই 45 ডিগ্রির সামনে হবে 1, আর এই সামনে হবে √2, 1 1 √2। এই 3টে কোণ আমাদের মনে রাখলে হাইট অ্যান্ড ডিসটেন্স চ্যাপ্টার পুরো হাতের মুঠোয় থাকবে। তো এবার সেই হিসেবে আমরা করলাম, এটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, তাহলে √3-এর পাশে সবসময় 30 ডিগ্রি হয়, বা 30-এর ডিগ্রির সামনে যদি 1 হয় তাহলে এর পাশে √3 হবে, এটা সামনে, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে √3। আশা করি বুঝতে পেরেছো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এরপরে বলেছে 13 নম্বর একটা অ্যালজেব্রার প্রশ্ন দিয়েছে, x - 1/x = 10, দেন দ্য ভ্যালু অফ x³ - y³। যখন এরকম বলে দেবে, সাপোজ x - 1/x = a, তাহলে যদি বলে দেয় যে x², যদি বলে দেয় x² - 1/x², তাহলে ওটার উত্তর হবে a² + 2। যদি বলে x³ - 1/x³ কত হবে, তাহলে হবে a³ + 3a। এটা থেকে এটা, এটা থেকে এটা, x - 1/x এর মান যদি a বলে, তাহলে তার স্কোয়ার বের করতে গেলে a² + 2 করতে হবে, যদি কিউব বের করতে বলে a³ + 3a। তাহলে আমাদের কি করতে হবে, ওই a - b * a² + ab + b² সূত্রে ফেলতে হবে না, আরো তাড়াতাড়ি হবে। তাহলে এটা যদি আমরা করি, এটা কি হবে, a³ + 3a, এটার মান কত হবে, এটার মান হবে a³ + 3a। a³ মানে কি, 10-এর কিউব, 10-এর যদি কিউব করি, প্লাস 3 * a মানে 10, 10-এর কিউব মানে কত, 1000, প্লাস 3 × 10 = 30, তাহলে এটা কত হবে, 1030, 1030, এটা হবে অপশন 2 রাইট আনসার, 1030। এরপর 14 নম্বর প্রশ্ন, একজন রাঁধুনি প্রতি মাসে 8,400 টাকা করে উপার্জন করে, এ কুক আর্নস 8,400 পার মান্থ, প্রত্যেক মাসে 8,400 টাকা করে উপার্জন করে। ইফ হি স্পেন্ড 60% অফ দ্য ইচ মান্থ, হাউ উইল হি সেভ অফ 1/4 অফ দ্য ইয়ার, সেই বছরের 1/4
1/4 সে বছরে কত টাকা সঞ্চয় করবে। প্রশ্নটা ভালো করে বোঝো। একজন রাঁধুনি রয়েছে, সে প্রত্যেক মাসে 8,400 টাকা করে খরচ করে, তাহলে প্রত্যেক বছরে সে কত টাকা করে খরচ করবে? সে প্রত্যেক মাসে যদি 8,400 করে প্রত্যেক বছরে ইন্টু 12 হবে, যত বছর বলবে তত হবে। সে 60% খরচ করে দেয়, আমাকে জিজ্ঞেস করেছে হাউ মাচ উইল ই সেভ বাই 1/4 অফ দ্য ইয়ার। 1/4 অর্থাৎ এই 12 মাসের হচ্ছে 1/4, 1/4, 1/4, 60% খরচ করে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে কত সেভ করবে। তা 60% যদি খরচ করে দেয়, তাহলে 40% কি হবে? 40% সে সেভিংস করে। 60% যদি খরচ করে দেয়, 40% সেভিংস করে, তাহলে 40/100, 40/100। এবার আমরা এটাকে কাটাকুটি করব, দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, এইদিকে 4, 4 কেটে গেলে হবে 10, তাহলে এটা কত হয়ে যাবে? 12 দিয়ে যদি গুণ করি, 4 × 48, 4 4 দুগুণে 8 হবে লাস্টে। কোন অপশানের লাস্টে 8 আছে? একমাত্র অপশান এর পাশে, অপশান 1 এর পাশে 8 রয়েছে। 10080, এটা পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, 84 সাথে 12 গুণ করলে 1008 হবে, আর এই 10 এর জন্য একটা শূন্য হবে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কিউব রুট অফ 1331। এবার 1331 সবারই তো মনে থাকবে, 9 এর কিউ 729, 10 এর কিউ 1000, 11 এর কিউ 1331, এটা তো মুখস্থ করতেই লাগবে, আর না হলে বের করে নিতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 11 এর কিউব হচ্ছে 1331, তাহলে কিউব রুট অফ 1331 মানে 11, আর এটা 4 রয়েছে মানে এটা হবে 10। ওকে, এটা মানে কি 10⁴, তো 10⁴, আবার এখানে আছে 4, এটাকে আমরা 4 উঠে গেলে কত হবে? 10। অথবা যদি স্কোয়ার 100 হয়, স্কোয়ার 100 হলে রুটের ভেতর থেকে কত শূন্য বেরিয়ে আসবে? একটা শূন্য বেরিয়ে আসবে। একই রকম ভাবে যদি 4টে শূন্য থাকে, তাহলে জোড়ায় জোড়ায় দুটো শূন্য বেরিয়ে আসবে, দুটো শূন্য বেরিয়ে আসবে, এটা স্কোয়ার রুটের ক্ষেত্রে। এবার এখানে স্কোয়ার রুট থাকলে তবেই বেরোয়, কিন্তু এখানে যদি 4 থাকে, তাহলে এখানে কি হবে? একটা শূন্য বেরিয়ে আসবে। 4টের জন্য একটা, 4টের জন্য একটা, স্কোয়ারের জন্য দুটো, কিউবের জন্য 3টে, আর কিউবের জন্য একটা, স্কোয়ারের জন্য হচ্ছে দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, আর কিউবের জন্য 3টে থাকলে একটা বেরিয়ে আসবে, 4 যদি থাকে তাহলে 4টে থাকলে একটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে এই জন্য এটা বেরিয়ে এলো 10 বা 10⁴, এই 4 এর সাথে 4 কেটে যাবে, সবসময় এই পাওয়ারে লিখতে পারো, ইন্টু 5/33 ইন্টু 30, তাহলে এটা হচ্ছে 0 0 কেটে গেল, 3 11 33, 3 3 কেটে গেল, এটার উত্তর হবে 5, অপশন 3 হবে সঠিক উত্তর। বোঝা গেছে? ক্লিয়ার? 15 নম্বর হলো। এরপরে হচ্ছে নাম্বার 16 কি বলেছে দেখো, অক্ষত ইনভেস্ট 90,625 at 8% per annum for 1 year at compound interest compounded half yearly। হাফ ইয়ারলি যদি বলে, হাফ ইয়ারলি যদি বলে, তাহলে কি হবে? রেট অফ ইন্টারেস্টটা সব সময়তে হাফ হয়ে যাবে। 8% যদি বলে, হাফ ইয়ারলি বলে এটা 4% হয়ে যাবে, আর টাইমটা কত হয়ে যাবে? 1 × 2, দুটো ভাগে ভাগ করছে, সেই জন্য 2 টার্ম হয়ে যাবে বা 2 ইয়ার হয়ে যাবে, 2 টার্ম বা দুটো ইয়ার হয়ে যাবে। যদি হাফ ইয়ারলি বলে, মানে এক বছরটা বলেছে হাফ ইয়ারলি দেবে, তার মানে টোটাল এক বছরের 8%, তাহলে প্রথম 6 মাসে 4% দেবে, পরের 6 মাসে 4% দেবে, 4 4 টোটাল 8% হয়ে গেল। আর এক বছর বলেছে, তাহলে এক বছরটা যদি হাফ ইয়ারলি বলে, তাহলে প্রথম 6 মাস দেবে, পরের 6 মাস দেবে, দুটো টার্ম হচ্ছে, দুবারে দেবে, তাহলে এক্ষেত্রে 4% হয়ে গেল। এবার আমরা জানি কি 4% মানে 1/25, তাহলে 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা হচ্ছে কি ইন্টারেস্ট, 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করলে কি হয়ে যাবে? অ্যামাউন্ট 26/25। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে এটা হচ্ছে অ্যামাউন্ট। সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে কত হবে বা সেকেন্ড টার্ম কত হবে? এটা স্কোয়ার করে দেবো, 26-এর স্কোয়ার কত? 676, আর 25-এর স্কোয়ার কত? 625। 26-এর স্কোয়ার 676, 25-এর স্কোয়ার 625। এবার কি করব? দ্য অ্যামাউন্ট রিসিভ বাই হিম, অ্যামাউন্ট রিসিভ মানে কি 1 বছর শেষে বা 2 বছর শেষে সে কত টাকা পাবে, তার মানে কি প্রিন্সিপালটা যেটা রেখেছিল সেটা তো পাবে, তার সাথে তার ইন্টারেস্টও পাবে, অর্থাৎ এইটার যেটা প্রিন্সিপাল আর এটাতে অ্যামাউন্ট, তাহলে ওই অ্যামাউন্টের ব্যাপারটা জিজ্ঞেস করেছে। আর প্রিন্সিপাল যেটা 625, এই 625-এর ভ্যালু বলে দিয়েছে কত? 90625, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 90625 ডিভাইডেড বাই 625, আমাদের বের করতে বলেছে 676, তাহলে 676 এর মান কত হবে? এটার সাথে 676 গুণ করে দেব। এবার এটার ক্যালকুলেশন পরীক্ষার সময় করব না, আমরা কখনো করব না,
যতক্ষণ আমাদের শর্টকাট ট্রিক্স বা মডার্ন অ্যাপ্রোচ, যেটা মডার্ন অ্যাপ্রোচ বা স্মার্ট অ্যাপ্রোচ দিয়ে আমাদের হয়ে যাচ্ছে, সেটা আমরা একটা জিনিস শিখেছি বা এখন শিখে নাও, যেটা হলো ডিজিটাল সাম। ডিজিটাল সাম জিনিসটা কি? ডিজিটাল সাম হলো সবগুলো যোগফল 9 হবে বা 9 দিয়ে কাটাকুটি যাবে। যেমন এক্ষেত্রে ডিজিটাল সাম কত বেরোচ্ছে, এই 9 কেটে গেল, 6 আর 2 কত 8 আর 5 13, তাহলে 13 বেরোচ্ছে এখানে। এখানে কত বেরোচ্ছে 13, সেই 13 3 আর 1 4, 4 হচ্ছে ডিজিটাল সাম। আর এখানে কত হচ্ছে 6 6 12, 12 আর 7 কত হয়, 12 আর 7 কত 19, 19 হচ্ছে 9 কেটে গেল, তাহলে 4 আর 1 5, এক্ষেত্রে ডিজিটাল সাম হচ্ছে 5, উপরে হচ্ছে 5 আর নিচে কত 6 আর 5 11 আর 2 13, 13 মানে কত 3 আর 1 4, তাহলে 4। তাহলে ডিজিটাল সাম কত হচ্ছে এটা এখানে। এবার ডিজিটাল সাম যা বেরোবে আমাদের এখানে দেখতে হবে অপশানে, এটা ডিজিটাল সাম কত হচ্ছে 9 কেটে গেল, 8 আর 2 10, মানে হচ্ছে ডিজিটাল সাম হচ্ছে 1। এই অপশান বিতে কত হচ্ছে 9 কেটে গেল, 8 8 16 17 18, 18 মানে কত 8 আর 1 9, 9 বা 0 একই ব্যাপার। অপশান সিতে হচ্ছে 3 কেটে গেল, এটা 8 8 16, 3 8 24, 25 26, 26 মানে কত 8, এটা 8 বেরোচ্ছে। আর এটা ডিজিটাল সাম 9 9 কেটে গেল, 8 8 16, 8 4 20, 20 মানে হচ্ছে 2। তাহলে ডিজিটাল সাম একমাত্র কোনটা হয়ে যাচ্ছে, এটাই 1, এটাই 8, এটা 2, এটাই 0। এবার আমাদের এইখানে বের করে দেখতে হবে ডিজিটাল সামটা কত বেরোচ্ছে। তাহলে প্রথমে আমরা উপরের সাথে করে নিই ডিজিটাল সামটা, এটা 9 কেটে গেল, এটা কত 7, এই 7 আর 2 9 কেটে গেল, 9062, এখানে 5 রয়েছে। আর এখানে কত রয়েছে 6 6 6, 3 6 18, 8 5 8 আর 5 23, তাহলে 3 আর 2 5 হচ্ছে এখানে ডিজিটাল সাম। আর এক্ষেত্রে কত হচ্ছে 6 আর 5 11 আর 2 13, 13 মানে হচ্ছে 3 আর 1 4, তাহলে 4 আর 5 ডিজিটাল সাম কত হচ্ছে 5 6 7, এখানে হচ্ছে 7 আর 2 9, 6 6 12, 3 6 18, 18 18 18 5 23, 23 মানে হচ্ছে 5। সেই 5 এর সাথে এই 5টা যদি কেটে যায় তাহলে 6 আর 2 8 8। আর ডিজিটাল সাম কোনটা হচ্ছে অপশন 3 এ হচ্ছে, একমাত্র অপশন 3। তাহলে এটা হচ্ছে 98020, এটার অপশন 1 উত্তর হচ্ছে। যদি বুঝতে না পারি তাহলে কি করব, ডিজিটাল সামের কনসেপ্টে যদি না আসে, ডিজিটাল সামের কনসেপ্টে চলে আসবে, এটা চলে আসার কথা, তাহলে এটা ভাগ করে দেবে, কিন্তু পুরোটা করতে লাগবে না, অনেক শর্টে হবে 90625 বাই 625 ইন্টু 676। ঠিক আছে, এটাকে আমরা করে দেবো, কাটাকুটি করে দেবো, কাটাকুটি করলে এটা বেরোবে 14 সামথিং 140, বা এর সাথে কাটাকুটি করলে এটা অপশান 1 মনে হয় উত্তর হবে। এটা ক্যালকুলেশনটা নিজেরা করে নিতে পারবে। আমরা দেরি হচ্ছে, নেক্সট কোশ্চেনে চলে যাই, ওটা নিজেরা সলভ করতে পারবে। বলছে রবিন অ্যান্ড বরুণ টুগেদার ক্যান পেন্ট এ হল ইন 6 days। রবিন এবং বরুণ একসাথে একটা ঘর হল করে, মানে একটা হল 6 দিনে রং করতে পারে। রবিন অ্যালন, রবিন একা 42 দিনে রং করতে পারে, তাহলে বরুণ একা কত দিনে করবে রং। তাহলে দুজন একসাথে বলেছে রবিন প্লাস বরুণ একসাথে 6 দিনে রং করতে পারে 6 days, আর রবিন একা বলেছে 42 দিনে করতে পারে, তাহলে বরুণ একা কত দিনে করতে পারবে। যখন এরকম কনসেপ্ট দেবে, দুজন একসাথে বলে দেবে এবং একজন আলাদা বলে দেবে, তখন ডাইরেক্ট এই কনসেপ্ট লাগাতে পারো এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। যখন দুজন একসাথে করবে এবং আর একজন সিঙ্গেল বের করতে দেবে, তখন আমরা ডাইরেক্ট এই কনসেপ্ট করে দেবো, সেটা হবে 42 ইন্টু 6 বাই 42 থেকে 6 বাদ দিলে হয় 36, 6 6 36, 6 7 42, এটার উত্তর হবে 7। অপশন 1 হচ্ছে 7। যদি বলতো শুধুমাত্র মানে একজন একজন আলাদা আলাদা বলতো, যদি বলতো রবিন একটা কাজ 6 দিনে করতে পারে আর বরুণ একটা কাজ 7 দিনে করতে পারে, তাহলে তারা দুজনে একসাথে কত দিনে করবে, তখন এক্ষেত্রে প্লাস হতো এক্স ইন্টু ওয়াই বা এক্স প্লাস ওয়াই। যেহেতু দুজনের একসাথে বলে দিয়েছে এবং একজনের বের করতে বলেছে, এই জন্য এটা হলো মাইনাস। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি দলে পুরুষ মহিলা এবং বাচ্চাদের এবং শিশু রয়েছে, তাদের মধ্যে 20% হচ্ছে পুরুষ, 50% হচ্ছে মহিলা এবং বাকি শিশু। তাহলে টোটাল যদি 100% হয়,
তাহলে মেল হচ্ছে এর মধ্যে 20%, ফিমেল হচ্ছে কত 50%, আর তাহলে চিলড্রেন কত হবে 50 আর 20 70, তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে এই টোটালটা হচ্ছে 100%। তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে এটা হবে 30%। এটাকে কাটাকুটি করে নিলাম 2:5:3। এবার প্রত্যেকের গড় ওজন বলেছে 45 কেজি, 50 কেজি, 50 কেজি। তাহলে এটার হচ্ছে 45, এর হচ্ছে 50, আর এর হলো 50। তাহলে তাদের দলের গড় ওজন কত হবে, দলের গড় ওজন কত হবে? তাহলে দলের গড় ওজন এই 45, 50, 50 ধরে নিলাম, তাদের অ্যাভারেজ হচ্ছে 50, তাদের অ্যাভারেজ ধরে নিলাম 50। এবার এই 50-এর থেকে 45 কত কম, 5 কম, ইন্টু কতজন আছে 2 জন, তাহলে আলটিমেটলি কত কম হচ্ছে -5×2=10 কম। এই 50-এর সাথে 50 ডেভিয়েশন কত, যোগ বিয়োগ করলে হচ্ছে 0, 0-র সাথে 5 গুণ করলে 0ই হবে। এটাও কত, এটাও 0, 0-র সাথে 3 গুণ করলে 0ই হবে। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হবে -10, -10 বাই কতজন আছে 5 আর 3 8 আর 2 10। তাহলে এটা যদি কাটাকুটি করি 10 একে 10, 50 - 1 = 50। তাহলে এটা রাইট আনসার হবে 15 - 1 = 49। তাহলে এটা রাইট আনসার হবে অপশন 4, 49। বুঝতে পেরেছো আশা করি অ্যাভারেজের অঙ্ক। এটা করলে এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হবে এবং শর্টে হবে। এরপরে নেক্সট 19 নম্বর প্রশ্ন, একটা ব্যাগের মধ্যে রেড, গ্রিন আর পিঙ্ক কালারের টোকেন আছে। তার মধ্যে রেড আর গ্রিন কালারের টোকেন হচ্ছে 7:20, while the ratio of pink to red হচ্ছে, তাকে লিখে নি, এটা হচ্ছে রেড ইস টু গ্রিন, হচ্ছে 7:20। তারপরে কি বলেছে, পিঙ্ক টু রেড টোকেন 15:22, পিঙ্কের সাথে রেড। তাহলে পিঙ্কটার রেড যেহেতু মাঝে রয়েছে, পিঙ্কটাকে এদিকে লিখি, কারণ এদিকে মাঝে লিখতে হবে, তাহলে কি হবে সুবিধা হবে। পিঙ্ক টু রেড, পিঙ্ক হচ্ছে 15:, এটা হচ্ছে 12। তাহলে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ গ্রিন টু পিঙ্ক টোকেন, গ্রিন মানে কোনটা এটা, আর পিঙ্ক হচ্ছে এটা। তাহলে কি করতে হয়, যখন এই দিকটা ফাঁকা থাকবে এই 12 দিয়ে এখানটা ভর্তি করে দিতে হবে, যখন বাঁ দিকটা ফাঁকা থাকবে এখানে 7 রয়েছে 7 দিয়ে ভর্তি করে দিতে হবে, দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। আমাকে বলেছে গ্রিন টু পিঙ্ক, তাহলে এটা 7 এটা করতে লাগবে না, এটা 7 কত 105, 105, আর এটা 12×2 = 24, 240। আমাকে বলেছে আমাদেরকে কি বের করতে বলেছে, গ্রিন টু পিঙ্ক, অর্থাৎ গ্রিন টু পিঙ্ক, গ্রিন হচ্ছে 240। এটা কাটাকুটি করে নিয়ে এখানেই সুবিধা হবে, এটাকে কাটাকুটি করলে কত হবে 5×2 = 10, 5 × 5, এটা 4×5 = 20, 5×8 = 40, এটা 3 দিয়ে করলে 3×7 = 21, এটা হচ্ছে 3×16 = 48, 7:16। তার মানে এটা উত্তর বলেছে 16:7, 16:7 মানে অপশন 3। যেহেতু গ্রিন ইস টু পিঙ্ক বলেছে সেই জন্য 7:16টা উল্টে গিয়ে 16:7 হয়ে গেল। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অলোক, গীতা, সুরেশ 56,000, 52,000 আর 69,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এক বছর শেষে তাদের টোটাল প্রফিট হচ্ছে 76,700। 31% অফ দ্য টোটাল প্রফিট আর্ন ইজ গিভেন টু চ্যারিটি, তারা 31% চ্যারিটিকে দিয়ে দিয়েছে। তাহলে নিজেরা, আর বাকিটা বলেছে রেস্ট মানে বাকিটা নিজেদের মধ্যে ডিভাইড করে নিয়েছে। তা তিনজনের মধ্যে টাকা ছিল, সেই টাকাগুলো কি করেছে 76,700 টাকা বছরের শেষে যখন টোটাল প্রফিট হয়েছে তার মধ্যে 31% চ্যারিটিকে দিয়ে দিয়েছে। তাহলে নিজেরা কত পার্সেন্ট ব্যবহার করেছে, 31% যদি চ্যারিটিকে দিয়ে দেবে তাহলে নিজেরা কত করেছে 69%, 69% প্রফিট নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, তাহলে আমরা কি করব, এই ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপের অঙ্কগুলো হচ্ছে একটা ফর্মুলাতেই হয়ে যায়, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট, তাহলে এটা কত হবে 56 ইজ টু গীতা কত, গীতা হচ্ছে 52:69, ওই 0 গুলো কেটে দিলাম। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম প্রত্যেকের সাথে 1 বছর হবে, ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, আর লিখলাম না, লেখাও যা না লেখাও তাই, আর এদের 0 গুলো কেটে দিলাম। অর্থাৎ বোঝানোর সুবিধার জন্য আরেকবার লিখে দিই, 56,000 হচ্ছে অলোক, ইন্টু 1 বছরের জন্য, এখানে যত বছর বলবে তত বছর গুণ করে দিতে হবে। তারপরে হচ্ছে কত 52,000 গীতা, তাহলে 52,000 ইন্টু 1 ইস টু, তারপরে হচ্ছে
সুরেশ 69,000 ইন্টু 1, যদি আমরা কাটাকুটি করি এটা হবে 56:52:59। এই তিনজনের প্রফিট কত হচ্ছে? তিনজনের প্রফিট ইজিক্যাল টু কত হচ্ছে? 9, 10, 11, 11 আর 6, 11, 6, 7, 8, 8, 8, 16 আর 17, 7 হাতে 1, 3, 5, 15, 16 আর 17, 177 ইউনিট। এই 177 ইউনিটের ভ্যালুই বলে দিয়েছে প্রশ্নে 76,700, 76,700। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 76,700 বাই 177। এবার আমাদের বের করতে বলেছে কি? হোয়াট উইল বি দ্য শেয়ার অফ সুরেশ? সুরেশের শেয়ার কত? তার আগে আমাদের করতে হবে এই যে 177 ইউনিট, সেটাই টোটাল প্রফিট 76,700, কিন্তু এর মধ্যে 31% চ্যারিটিকে দিয়ে দিয়েছে, তাহলে 69% তারা ইউজ করবে। তাহলে এর 69% কত হবে? 69/100, 69/100। তাহলে এটা 0 0 কেটে দিলাম। এবার আমাদের যেটাই বলেছে কেন সেটা গুণ করে দেবো। যদি এখানে বলেছে সুরেশ কত, সুরেশ হচ্ছে 69, তাহলে ওই 69 ইউনিটের ভ্যালু কত হবে? অর্থাৎ 69 দুবার হয়ে যাবে, 767 বাই 177 ইন্টু 69 ইন্টু 69 ইন্টু 69। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে? 171, এটা 6 গুণ 6 7 কে 42, 7 7 কে 49, 5 7 কে 35, 7 8 কে 56, 7 9 63, 767। এটা কাটাকুটি করি 7 7 14 আর 15, 3 দিয়ে কাটাকুটি করা যাবে। এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 3 9। এটা যদি 3 দিয়ে কাটাকুটি করি আমরা, 3 6 18 বা 3 5 15, 3 আর 2 3 9 27, 59। এটা 59 এর সাথে এটা যদি কাটাকুটি করি, 59 এর ডবল, 59 এর ডবল বা 59 একে 59, তাহলে 59 যদি আমরা এখানে মাইনাস করি 76 থেকে, 767 থেকে যদি 59 মাইনাস করি, 16 থেকে 9 বাদ দিলে 6 হাতে 1, 167। তাহলে এটা কত গুণ হবে? 3 দিয়ে, 3 9 27, 7 হাতে 2, 3 5 15, 16 17, 3 দিয়ে বেশি হয়ে যাবে। যখনই এটা এইভাবে করতে পারা যাবে না, তখন প্লেন কি করবে? ভাগ করে দেবে। 59 কে আমরা যদি 767 দিয়ে যদি ভাগ করে দিই, এটা ডিজিটাল সাম কনসেপ্টের ক্ষেত্রে হয়ে যাবে। অথবা যদি কাটাকুটি 9 9 81, 7 7 7 যদি কেটে যায় 1, লাস্টে 1 যেগুলো আছে সেটা উত্তর হবে, হয় 1 নয় 3। এই 2 আর 4 উত্তর হবে না। ইউনিট ডিজিটের দুটো অপশন এলিমিনেশন হয়ে গেল। তাহলে 59 একে 59, 16 থেকে 9 বাদ দিলে 6, 16 থেকে 9 বাদ দিলে 7, এখানে ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে। হাতে 1, 5 আর 1 6, 17, 177। এটা কত গুণ হচ্ছে? 3 গুণ, 3 9 27, 7 হাতে 2, 3 5 15, 16 17। তাহলে এটা 13, 13। তাহলে 13 ইন্টু 23 ইন্টু 69, এটা আমরা যদি গুণ করি তাহলে উত্তর বেরিয়ে যাবে। উত্তরটা কত হবে? 13 3 13 39, 39 এর 9 হাতে 3, এটা 13 দুগুণে 26 আর 3 কত? 29, 299 ইন্টু 69। এটাকে ক্যালকুলেট করতে হবে। 299 ইন্টু 69 যদি আমরা করি কত হবে?